দর্শক বন্ধুরা, গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচন এক দফায় হতে চলেছে বা হতে পারে এমনটা ইঙ্গিত দিয়েছে এবং ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে এসে বা অন্তিম লগ্নে এসে নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে সমস্ত রাজনৈতিক দলও তাদের প্রার্থী তালিকা বা প্রার্থী ঘোষণা করে মাঠে ঝাঁপিয়ে পড়বে। আর সেই কারণে গত পরশু ভারতীয় জনতা পার্টি তাদের সল্লেক কার্যালয় নির্বাচনী তালিকা তৈরি নিয়ে 3 ঘন্টার একটা রুদ্ধদ্বার বৈঠক সেরেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক ও বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিয়ে, এবং সেই বৈঠকে প্রায় 200 আসনের প্রথম পর্যায়ের একটা প্রার্থী তালিকাও তারা সিলেকশন করেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং যে তালিকা অলরেডি তারা কেন্দ্রীয় বিজেপিকে পাঠিয়েছে। এছাড়া আপনারা জানেন কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে পশ্চিমবাংলায় আগামী 2026 বিধানসভা নির্বাচনের জন্য ওই আইপ্যাকের মতো ভোট কুশলী আরও 3টে সংস্থাকে তারা নামিয়েছে, যারা ছানবিন করছে, অ্যানালাইসিস করছে। অলরেডি 2টো সংস্থা কেন্দ্রীয় বিজেপির কাছে প্রার্থী তালিকা পাঠিয়েছে, আর একটা সংস্থা পাঠালেই 3টে সংস্থার প্রার্থী তালিকা, অর্থাৎ ওই ভোট কুশলী 3টে সংস্থার প্রার্থী তালিকা ও বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই যে প্রার্থী তালিকা গিয়েছে তা ট্যালি করে কেন্দ্রীয় বিজেপি ফাইনাল তালিকা ঘোষণা করবে এবং সময় মতো তা প্রকাশিত হবে, আপনারাও দেখতে পাবেন। কিন্তু বঙ্গ বিজেপি এই যে 200 আসনের একটা প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং অলরেডি যেটা তারা কেন্দ্রীয় বিজেপির কাছে পাঠিয়েছে তার একটা অংশ এসে পৌঁছেছে আমাদের হাতে। হ্যাঁ, সূত্র মারফত তার একটা অংশ এসে পৌঁছেছে আমাদের হাতে, যা নিয়ে আজকের আলোচনা করব আপনাদের সঙ্গে। কে কে কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং কোন কোন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিবর্তন করছে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো চলুন প্রথম শুরু করা যায় উত্তরবঙ্গ দিয়ে। উত্তরবঙ্গের কুচবিহার আসন, কুচবিহারের দিনহাটা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নিশীথ প্রামাণিক। ভারতীয় জনতা পার্টির টিকিটে 2024 লোকসভা নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার কাছে পরাজিত হয়েছিলেন এবং 2019 লোকসভা নির্বাচনে যিনি জিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন, সেই এক্স কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং 2024 লোকসভা নির্বাচনের পরাজিত প্রার্থী নিশীথ প্রামাণিক আগামী 2026 বিধানসভা নির্বাচনে কুচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। নাটাবাড়ি মিহির গোস্বামী, এই মিহির গোস্বামী একসময় তৃণমূল কংগ্রেসে ছিল, তিনি পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এবং মিহির গোস্বামীর নাম সিবিআইয়ের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে, যা তারা সুপ্রিম কোর্টে জমা করেছে। মাথাভাঙা সুশীল বর্মন, কুচবিহার উত্তর সুকুমার রায়, কুচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন, শীতলকুচি বাণীন বর্মন, শিলিগুড়ি শঙ্কর ঘোষ, ময়নাগুড়ি কৌশিক রায়, কুমারগ্রাম মনোজ ওরাঁও, কালচিনি বিশাল লামা, ফালাকাটা দীপক বর্মন, নাগরাকাটা পুনা ভাংড়া। এই নাগরাকাটাতে গিয়ে মার খেয়ে এসেছিল আমাদের মালদা দক্ষিণের সাংসদ খগেন মুর্মু। নাগরাকাটা উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছিল, সেই বন্যার সময় যখন শঙ্কর ঘোষ এবং এই খগেন মুর্মু গিয়েছিল, সেখানে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে নাগরাকাটাতে আক্রান্ত হতে হয়েছিল সাধারণ জনগণের হাতে, যদিও সেটা পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের উপর দাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেই নাগরাকাটা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ভারতীয় জনতা পার্টির টিকিটে পুনা ভাংড়া। তো এটাতে গেলে উপরতলা অর্থাৎ পাহাড়ের খবর। তো এবার চলুন একটু সমতলের দিকে অর্থাৎ দিনাজপুরের দিকে যায়। দিনাজপুরের কুশমুন্ডিতে রঞ্জিত কুমার রায়, ভারতীয় জনতা পার্টির টিকিটে কুশমুন্ডি বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে রঞ্জিত কুমার রায়। বালুরঘাট সুকান্ত মজুমদারের কেন্দ্র, সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অশোক লাহিড়ী। ডক্টর অশোক লাহিড়ী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বালুরঘাট থেকে। গঙ্গারামপুর ও হরিরামপুর এই 2টো কেন্দ্রে প্রার্থী পরিবর্তন হবে, যে কারণে এখনো পর্যন্ত কোনো নাম সেখানে মেনশন হয়নি। আচ্ছা, মালদার হবিবপুর জুয়েল মুর্মু, গাজল চিন্ময় বর্মন, মালদা কেন্দ্রে গোপাল সাহা, মালদা কেন্দ্র থেকে গোপাল সাহা। ইংলিশ বাজার থেকে প্রার্থী চেঞ্জ হবে, শিরূপা মিত্র চৌধুরী, ভারতীয় জনতা পার্টি সেখানে জেতা প্রার্থী, কিন্তু শিরূপা মিত্র চৌধুরী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির টিকিটে বলুন বা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আগামী 2026 বিধানসভা নির্বাচনে করতে চাইছে না। ভারতীয় জনতা পার্টি সেখানে নতুন প্রার্থী দিতে পারে, না হলে এখানে শিরূপা মিত্র চৌধুরী প্রার্থী হতো। বৈষ্ণবনগর সুধীন সরকার, ভগবান গোলা, অঞ্জু বেগম। মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ, এই গৌরীশঙ্কর ঘোষ কদিন আগে নাবিশ্বাস উঠেছিল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে তার দম বন্ধ হয়ে আসছিল। তিনি ভারতীয় জনতা পার্টির অনুন্নয়নের গুঁতো সহ্য না করতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বলেছিলেন,
সে খবর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, সেই গৌরীশঙ্কর ঘোষের মাথায় আবার জলপোড়া পড়েছে। গৌরীশঙ্কর ঘোষ আবার রাজি হয়েছে, তিনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জলঙ্গি চন্দন মণ্ডল, বহরমপুর অভিনেতা কৌশিক রায়, এখানে আবার একটা অপশন আছে নির্মল সাহা। বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অভিনেতা কৌশিক রায় বা নির্মল সাহা। শান্তিপুর অরিন্দম ভট্টাচার্য, নদিয়া দক্ষিণ অর্চনা মজুমদার। তো এবার সোজা মেদিনীপুরের ময়নাতে অশোক দিন্দা। এই অশোক দিন্দা কদিন আগে তিনি নিজেই বলেছিলেন যে তিনি ময়না থেকে আবার প্রার্থী হচ্ছে। যাই হোক, ভারতীয় জনতা পার্টি তো নাকি আলোচনার ভিত্তিতে এবং কি সব কেন্দ্রীয় কমিটি আছে তারাই ঠিক করে কে প্রার্থী হবে না হবে। তো যিনি বলেছেন তিনিই প্রার্থী হচ্ছেন দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ময়নার বর্তমান বিধায়ক, তিনি আবার ময়না থেকে আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনটা কিন্তু ভারতীয় জনতা পার্টির এই প্রথম পর্যায়ের প্রার্থী তালিকাতে দেখা যাচ্ছে। কাঁথি দক্ষিণ দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর দাদা। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী। এদিকে কথায় কথায় বলছে তিনি ভবানীপুর থেকে লড়বে, ভবানীপুর থেকে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। ভবানীপুরে নাকি তিনি কটা 34টা না 35টা সরস্বতী পূজার নিমন্ত্রণ পেয়েছিল, সে কারণে ভবানীপুর নাকি পুরো তৃণমূল শেষ হয়ে গেছে, সরস্বতী পূজার দিনকে বলেছিল। তো যাই হোক, ভবানীপুরে লড়বে তলায় তলায় বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে হুঙ্কার ছেড়ে এখন উনি নাম লিখিয়ে ফেলেছে নন্দীগ্রামে সেফ সিট থেকে। তবে খুব একটা সেফ হবে বলে মনে হচ্ছে না, কারণ বর্তমানে যেভাবে নন্দীগ্রামের হিন্দুরা এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, বর্তমানে সেবাশ্রয়ে যেভাবে হিন্দুরা শুভেন্দু অধিকারীর মানা উপেক্ষা করে চলে যাচ্ছে, ও ভারতীয় জনতা পার্টির একাধিক মণ্ডল কমিটির মধ্যে যেভাবে অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্য চলে আসছে, সামনে চলে আসছে, তাতে করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করলেও নন্দীগ্রাম আসলে খুব একটা সুবিধা করতে পারবে বলে না রাজনৈতিক মহলে তা মনে করছে না, এবং আমাদের প্রাথমিক সমীক্ষা রিপোর্টও তা বলছে না। আগামী দিনে সমীক্ষা রিপোর্ট আসছে, আপনাদের সামনে তা তুলে ধরবো। তবে বর্তমানে নন্দীগ্রামের যা আবহাওয়া বা পরিস্থিতি, তাতে করে তৃণমূল কংগ্রেস যদি আরও একটু জোর দিয়ে প্রচার করে বা স্ট্রং কোনো ক্যান্ডিডেটকে সেখানে প্রার্থী করে, তাহলে শুভেন্দু অধিকারী সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও হারার সম্ভাবনা কিন্তু প্রায় 99% দেখা যাচ্ছে। যাই হোক, এবারে পরবর্তী আসনের দিকে চলে আসা যাক। ভগবানপুর রবীন্দ্রনাথ মাইতি, হলদিয়া জয় মল্লিক, খড়গপুর দিলীপ ঘোষ। ওরে বাবা, হিরণ তো গেল, কারণ এমনিতে তিনি কন্ট্রোভার্সিতে জড়িয়ে আছে দ্বিতীয় বিয়ে করে। তার উপরে কদিন আগে জানিয়েছিল খড়গপুর তিনি একেবারে হাতের পাঁচের মতো চেনে, খড়গপুরের মানুষ তার বিরাট ভালোবাসা ঢেলে ঢেলে দিয়েছে, অন্য কোথাও তার পাঠানোটা নাইনসাফি হবে। যেমন দিলীপ ঘোষকে খড়গপুরে না দিলে তার সঙ্গে নাইনসাফি হবে, তেমন আবার হিরণকে না দিলে আবার নাইনসাফি হবে, তিনি মিডিয়াতে জানিয়েছিলেন। এখন বর্তমানে ভারতীয় জনতা পার্টির এই যে প্রথম পর্যায়ের তালিকা, তাতে যা দেখা যাচ্ছে দিলীপ ঘোষের নাম খড়গপুর থেকে। কারণ অমিত শাহর ডাকে অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু দিলীপ ঘোষ প্রথমেই মিডিয়াতে জানিয়েছিল তার প্রাথমিক ও 1 নম্বর পছন্দের কেন্দ্র হচ্ছে আগামী 2026 বিধানসভা নির্বাচনের জন্য খড়গপুর, যে খড়গপুর থেকে তিনি এর আগে জিতেও ছিলেন। এখন খড়গপুর থেকে যদি দিলীপ ঘোষকে প্রার্থী করে এবং দিলীপ ঘোষ যদি প্রতিদ্বন্দ্বিতা করে, জেতার সম্ভাবনা তো থাকছে, কিন্তু হিরণের অবস্থা কি হবে? সেখানে হিরণের দেখা যাচ্ছে হয় ঘাটাল, না হলে কলকাতার কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা এখানে উঠে আসছে। এখন যদি হিরণকে সেখান থেকে সরানো হয়, খড়গপুরে দিলীপ ঘোষকে দেওয়া হয়, দিলীপ ঘোষকে সন্তুষ্ট হলো, কারণ সে তার কেন্দ্র ফিরে পাচ্ছে। এর আগে 2024 লোকসভা নির্বাচনে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে সেখান থেকে সরিয়ে কোনো এক বাবুর কাঠিবাজিতে তাকে হারানো হয়েছিল, যে কথা তিনি বারবার বলেন। তো এখন তার মন রাখতে যদি তাকে খড়গপুর দেওয়া হয়, হিরণের আবার অভিমান হবে, তিনি আবার গোসাঘরে ঢুকবে। তো দেখার বিষয় এখন কতজন প্রার্থীর অভিমান হয়, কতজন প্রার্থী গোসাঘরে ঢোকে, আর কতজনের মানভঞ্জন করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কত আসন ছিনিয়ে আনতে পারে। তো চলুন আমরা এগিয়ে যাই। পরবর্তী আসন খেজুরি থেকে লড়তে পারে শান্তনু প্রামাণিক, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে পারে শান্তনু প্রামাণিক। কাঁথি উত্তর সুমিতা সিনহা, যেটা ক্যান্ডিডেট সুমিতা সিনহা আবার কাঁথি উত্তর থেকে প্রার্থী হতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সিউড়ি থেকে প্রার্থী হতে পারে জগন্নাথ চট্টোপাধ্যায়। এই জগন্নাথ চট্টোপাধ্যায় কদিন আগে বিস্ফোরক হয়েছিল, শুভেন্দু অধিকারীর দাদার নাম রয়েছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে, তাই নিয়ে তিনি জ্ঞানগর্ব বাণী প্রচার করেছিল। তারপরে আবার তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির টাকা তছরূপ করার একাধিক অভিযোগ উঠেছিল, কেচ্চা সামনে এসেছিল। কয়েকশো কোটি টাকা নাকি এদিক ওদিক করেছে, রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে, জায়গা কিনেছে, সিউড়িতে বীরভূমে নাকি বেশ কয়েকশো বিঘে সম্পত্তি কিনেছে। যাই হোক, সেটা ভারতীয় জনতা পার্টি অভিযোগ করেছিল। তো সেই দুর্নীতিগ্রস্ত জ্ঞানগর্ব জগন্নাথ চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছে ভারতীয় জনতা পার্টির সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে।
বীরভূম ধ্রুব চট্টোপাধ্যায় বা ধ্রুব চ্যাটার্জি যাই বলুন না কেন, এই ধ্রুব চ্যাটার্জির তো চ্যাংদোলা ভিডিও আপনারা দেখেছেন। আসানসোল অগ্নিমিত্রা পাল। বাঁকুড়া বিধানসভা থেকে লড়তে পারে সুভাষ সরকার, কদিন আগে হেরেছে 2024 লোকসভা নির্বাচনে, তিনি আবার লড়বে বাঁকুড়া বিধানসভা থেকে, খুব ভালো কথা। হাওড়া উত্তর উমেশ সিং। নৈহাটি পবন সিং, অর্জুন সিং এর ছেলে। জগদ্দল প্রিয়াঙ্কু পান্ডে, অর্জুন সিং এর সাগরেদ। ব্যারাকপুর কৌস্তব বাগচি, নাড়া বাগচি। ভাটপাড়া অর্জুন সিং। বরানগর সজল ঘোষ। যা, এ আর একটা সিট গেল। এই সজল ঘোষে যদি ফাইনালি বরানগর থেকে ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট করে, তাহলে আমি আজকের বলে দিচ্ছি, লিখে রাখুন, সজল ঘোষ আরো একবার হারবে। হ্যাঁ, ঠোঁয়া সজল বরানগরতে দাঁড়ালে হারবে এবং হারবে, তা আমি আজকের বলে দিচ্ছি, এবং আগামী দিনে আমার এই কথাটা মিলিয়ে নেবেন। তো চলুন কলকাতার দিকে দেখা যাক। কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি, রাসবিহারী, তুষারকান্তি ঘোষ। রাজারহাট গোপালপুর দেবশ্রী চৌধুরী। রাজারহাট গোপালপুরের দেবশ্রী চৌধুরীকে পাঠাচ্ছে। কেন দেবশ্রী চৌধুরীকে পাঠাচ্ছে আমি জানি, দেবশ্রী চৌধুরী একজন ভালো নেত্রী ভারতীয় জনতা পার্টির, কিন্তু শুভেন্দু অধিকারী ওনাকে পাঠাচ্ছে কেবল এই অভিলাষা নিয়ে। রাজারহাট নিউ টাউন থেকে সব রোহিঙ্গা পালিয়ে গিয়েছে, অর্থাৎ সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক খালি হয়ে গিয়েছে, দাঁড়ালেই ওখানে জিতে যাবে। কিন্তু উনি ভুলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে যাকে প্রার্থী করবে বা করতে চলেছে বা যিনি জিতে আছে, হ্যাঁ একটু ইঙ্গিত দিলাম, আপনারা বুঝে নিন, তার বিরুদ্ধে এই দেবশ্রী চৌধুরীর মতো নেত্রী দাঁড়ালে শুধু হারবে নয়, জামানত ধরে রাখা মুশকিল হয়ে যাবে। কারণ আইএসএফ ওখানে কিন্তু বেশ অনেকটা স্ট্রং রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে তিনি জিতে আছেন কেবল নয়, আধিপত্য বিস্তার করেও আছেন। তো সেই জায়গা থেকে যদি এই দেবশ্রী চৌধুরীর মতো ক্যান্ডিডেটকে দেয়, ভালো ক্যান্ডিডেট তাকে যদি দেয়, তাহলে ভারতীয় জনতা পার্টি আরও একটা বড় ডিজাস্টারের মুখে পড়বে। তো যাই হোক, এবার আসা যাক টালিগঞ্জ বিধানসভা। টালিগঞ্জ বিধানসভাতে নাম দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষ। কি আর বলবো, আমার বিধানসভা। রুদ্রনীল ঘোষ ভারতীয় জনতা পার্টির একমাত্র মহানায়ক অভিনেতা। আমি আবার বলি পকেটমার অভিনেতা, কারণ উনি ওই পকেটমারটার ওই সব চরিত্রে বেশ ভালো অভিনয় করতে পারেন। তো সেই রুদ্রনীল ঘোষ দাঁড়াবে টালিগঞ্জ থেকে। বাহ, মোগাম্ব খুশবা, কিছু বলার নেই, পরবর্তীতে আপনাদের জানাবো, এটা আমার নিজের বিধানসভা যেহেতু। তো যাই হোক, পরবর্তীতে আসি লকেট চট্টোপাধ্যায় হুগলির সপ্তগ্রাম থেকে লড়তে পারে লকেট চট্টোপাধ্যায়। হুগলি থেকে রচনা চট্টোপাধ্যায়ের কাছে হেরেছিল 2024 লোকসভা নির্বাচনে, শুধু হারেনি, হারার মতোই হেরেছিল। তো তিনি আবার লড়তে পারে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির তালিকা অনুযায়ী হুগলির সপ্তগ্রাম থেকে, এবং অপশান আছে সেখানে না হলে কলকাতার কোনো কেন্দ্র থেকে। কলকাতায় আসুক, সেটাই ভালো হবে, হাটটা একটু ভালোভাবে হবে। তো যাই হোক, পরবর্তীতে আসি সুব্রত ঠাকুর। হ্যাঁ, মতুয়া ঠাকুর বাড়ি, যে মতুয়াদের নিয়ে এখন চর্চা চলছে, এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনে যাদেরকে নিয়ে চর্চা চলবে, এবং যে মতুয়ারাই ভারতীয় জনতা পার্টির ভরাডুবির মূল কারণ হবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে, সেই মতুয়া ঠাকুর বাড়ির ছেলে সুব্রত ঠাকুর লড়তে পারে গাইঘাটা থেকে, তেমন দেখা যাচ্ছে। অসীম সরকার হরিণঘাটা, জিতলে জিততে পারে। আচ্ছা, সোমা ঠাকুর, আচ্ছা, সোমা ঠাকুর, ইনি আবার শান্তনু ঠাকুরের স্ত্রী, বুঝলাম এখন। সোমা ঠাকুর লড়তে পারে বাগদা থেকে। শান্তনু ঠাকুরের স্ত্রী, শান্তনু ঠাকুর এমপি আছে, বউকে আবার দাঁড় করাবে বিধানসভা নির্বাচনে, লড়বে কোথা থেকে? বাগদা থেকে, যেখানে অলরেডি তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জিতেছে। ঠিক আছে, খুব ভালো। রায়দিঘি বিধানসভা, পলাশ রানা, রায়দিঘি বিধানসভা থেকে লড়তে পারে পলাশ রানা, এ আবার আর এক চোর। ডায়মন্ড হারবার অভিজিৎ দাস ববি, 2024 লোকসভা নির্বাচনে হেরেছিল অভিজিৎ দাস ববি, হেরে আবার মামলা টামলা করেছিল, আবার সে লড়তে পারে ডায়মন্ড হারবার বিধানসভা থেকে। আপাতত এই তালিকায় এসে আমাদের কাছে পৌঁছেছে। তো যাই হোক, ভারতীয় জনতা পার্টির এই যে একটা মোটামুটি আভাস বা ইঙ্গিত পেলাম আগামী 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকার, তাতে যা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জেতা ক্যান্ডিডেটগুলোর নাম রয়েছে, এবং হেভিওয়েট বা প্রথম সারির লিডারদের নাম রয়েছে। সেই জায়গা থেকে কয়েকটা কেন্দ্র ছাড়া ভারতীয় জনতা পার্টির জেতার সম্ভাবনা রয়েছে। কয়েকটা কেন্দ্রে খুব রিস্ক, যেমন ধরুন এই কাশীপুর বেলগাছিয়া, যেমন ধরুন আপনি রাজারহাট নিউ টাউন বা সিউড়ি, এই সমস্ত কেন্দ্রগুলোতে ভারতীয় জনতা পার্টির জেতার সম্ভাবনা একেবারেই নেই, তা দেখাও যাচ্ছে না। তো যাই হোক, সেখানে হেভিওয়েট প্রার্থীদের দিয়েছে, দেখার বিষয় আগামী দিনে কি হয় না হয়। কিন্তু বর্তমানে যে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি জিতে আছে, এবং সেই ক্যান্ডিডেটকে অর্থাৎ সিটিং এমএলএকে তারা আবার সেখানে প্রার্থী করছে, এটা ভারতীয় জনতা পার্টির কিন্তু আর একটা ব্যাকফায়ার হতে পারে। কারণ এই এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টির এমএলএরা ফর্ম 7 ভর্তির নামে যেভাবে সাধারণ জনগণের নাম বাদ দিচ্ছে
বা নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে এবং এসআইআরে সাধারণ জনগণের পাশে এক বিন্দু তাদের থাকতে দেখা যায়নি বা নামতে দেখা যায়নি, তা থেকে কিন্তু তাদের বিরুদ্ধে সাধারণ জনগণের ক্ষোভ জন্মেছে। এবং কয়েকটা কেন্দ্রে আমি লক্ষ্য করছিলাম, কয়েকটা কেন্দ্রে বড় বড় মার্জিনে জেতা থাকলেও ভারতীয় জনতা পার্টির সিটিং এমএলএরা হারবে। হ্যাঁ, এটা আমাদের কাছে অলরেডি আভাস বা ইঙ্গিত চলে এসেছে। তো যাই হোক, সেটা নিয়ে পরবর্তী সময় আলোচনা হবে। তো আপনারা থাকুন আমাদের সঙ্গে। নির্বাচনের প্রত্যেকটা খবর, এক্সক্লুসিভ খবর, কোন ক্যান্ডিডেট কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, কাকে প্রার্থী করতে পারে কাকে পারে না, কোন রাজনৈতিক দল কাকে প্রার্থী করতে চাইছে, সব খবর আপনাদের সামনে তুলে ধরবো। আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।